এক গভীর অন্ধকার রাত, ঘন জঙ্গল কাঁপছে অজানা শব্দে। এক মেয়ে যার নাম গায়ত্রী রক্তাক্ত এবং ভীত দৌড়াতে দৌড়াতে এক বাড়ির মধ্যে ঢুকে পড়ে আর লুকিয়ে পড়ে বিছানার নিচে। পেছনে সাদা পোশাকে এক অদ্ভুত মহিলা দরজায় ধীরে ধীরে টোকা মারে আর বলে, গায়ত্রী বাইরে এসো। হঠাৎ করে দরজা খুলে যায়, মহিলা ভেতরে প্রবেশ করে, কিন্তু সে তাকে খুঁজে না পেয়ে আবার বেরিয়ে যায়। গায়ত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঠিক তখনই এক ঠান্ডা শয়তানি হাত মুখ চেপে ধরে তার, আর অন্য এক অদ্ভুত শক্তি তাকে টেনে নিয়ে যেতে শুরু করে জঙ্গলের দিকে। কিন্তু কেন? কি সে রহস্য? গায়ত্রী কেন পালাচ্ছিল সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। হয়তো এটাই হতে যাচ্ছে তোমার দেখা সবচেয়ে ভয়ের গল্প। এরপর আমরা দুইজনকে দাবা খেলতে দেখি। তাদের মধ্যে একজন পুরুষকে আমরা দেখতে পাই, কিন্তু সামনের মেয়েটিকে দেখা যায় না। পুরুষটি বলে, মিস গায়ত্রী তার কাজে খুবই পেশাদার, কে জানে এই সব ঠিক হতে কতটা সময় লাগবে। তখন সামনের মেয়েটি বলে, তোমাকে ধৈর্য ধরতে হবে। তখন পুরুষটি তাকে জিজ্ঞেস করে, কতটা ধৈর্য? 20 বছর হয়ে গেছে অপেক্ষা করতে করতে। এর পরের দেশে আমরা দেখতে পাই দেবী নামে এক মেয়েকে, যে খুবই গরিব। নিজের বাড়ি চালানোর জন্য সে ইন্টারনেট সাপ্লাইয়ের কাজ করে। তার বেশিরভাগ সময় মায়ের দেখভাল করে কেটে যায়। দেবীর মা সবসময় তাকে বলে যে একদিন তারা আসবে এবং তোমাকে নিয়ে যাবে আর তোমার ক্ষতি করবে, আমার থেকে দূর করে দেবে। তখন দেবী তাকে জড়িয়ে ধরে বলে, এখানে কেউ আসছে না মা, ছোটবেলা থেকে তুমি এটা বলে আসছো যে তারা আমাদের দুজনকে নিয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত কেউ আসেনি আর আসবেও না। এরপর আমরা দেখি সে তার ভাই যার নাম সেনা তাকে কল করে জিজ্ঞেস করে সে কোথায় আছে। সেনা জানায় সে তার বস ধরামের সঙ্গে আছে আর নাইট শিফটে কাজ করছে। তবে সে মিথ্যে বলছিল, কারণ সে তার বসের স্ত্রীর সঙ্গে ছিল আর এই কাজটা সে বেশি টাকার জন্য করত। কিন্তু আজ থেকে হয়তো এটা শেষ হয়ে যাবে, কারণ তার বসের স্ত্রী তাকে জানায় তার বস সব জেনে গেছে। সকালে উঠেই দেবী কাজে বেরিয়ে পড়ে। আজ তাকে ইন্টারনেট সংযোগ বসাতে হবে পুলিশ স্টেশনে, কিন্তু ইন্সপেক্টর ধরাম জানিয়ে দেয় যে তারা দেবীর কাছ থেকে ইন্টারনেট সংযোগ নেবে না, কারণ দেবীর ভাই তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক রেখেছিল আর সেই রাগ সে দেবীর উপর ঝাড়ে। এরপর আমরা দেখি এক রাতে দেবী তার মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল। হঠাৎ তার মনে হয় পর্দার ওপাশে কেউ একজন আছে। সে বাইরে গিয়ে দেখে বাইরে কেউ নেই, কিন্তু হঠাৎই দুই মুখোশ পরা লোক তার বাড়িতে ঢুকে পড়ে। তাদের মধ্যে একজন দেবীকে বেঁধে ফেলে আর অন্যজন তার চোখের সামনে তার মাকে টর্চার করতে শুরু করে। এই সময়ে সেনার বসের ফোন আসে এই অচেনা লোকদের কাছে এবং সে সেনা সম্পর্কে জানতে চায়। তারা বলে সেনা তো বাড়িতে নেই। তখন দেবী বুঝে যায় যাই কিছু করছে সবকিছু সেনার কারণেই হচ্ছে। এখন ধরম তার লোকেদের বলে যদি সেনা না থাকে তবে তার মাকে মেরে ফেলো, যাতে সে বুঝতে পারে সে কি করেছে। তার বসের আদেশ অনুযায়ী তারা সেনার মাকে বাথটাবে ডুবিয়ে মেরে ফেলে। সকাল হলে পুলিশ তাদের বাড়িতে আসে, কিন্তু ইন্সপেক্টর তো নিজেই সেনার বস ছিল, একজন ক্ষমতাবান টাকাওয়ালা লোক। তার বিরুদ্ধে কোনো কেস হয় না, সে কোনো সমস্যায় পড়ে না, কিন্তু দেবী ও সেনার জীবন শেষ হয়ে যায়। এই সব কিছুর জন্য দেবী তার ভাই সেনাকে দায়ী করে আর তাকে বাড়ি থেকে বের করে দিতে চায়, কিন্তু সেটাও সে করতে পারে না, কারণ তার ভাই ছাড়া এখন তার আর কেউ নেই। রাতে দেবী মন খারাপ করে তার মায়ের জিনিসপত্র দেখছিল। সেখানে সে কিছু পুরনো ছবি পায়। একটি ছবিতে তার বাবাও ছিলেন এবং এখানেই আমরা দেখতে পাই যে তার বাবা আর কেউ নন। ছবির শুরুতে দেখানো সেই মিস্টার এগুন, যিনি এক মহিলার সঙ্গে দাবা খেলছিলেন। আর হঠাৎ করে তার রুমের লাইট চলে যায়। তার খুব অদ্ভুত অনুভব হয়। তার মনে হতে থাকে যেন কেউ তার পেছনে বসে আছে। সে পেছনে ঘুরে দেখে তার মা বসে আছেন, যাকে দেখে সে ভয় পেয়ে যায়, কারণ তার মা তো মারা গেছেন। হঠাৎ লাইট আবার ফিরে আসে আর তার মা সেখান থেকে উধাও হয়ে যায়। তাই দেবী ভাবে সে যা কিছু দেখেছে তা শুধু তার কল্পনা। পরের সকালে দেখানো হয় মিস্টার এগুন অর্থাৎ দেবী ও সেনার বাবা তাদের নিতে এসেছেন, কিন্তু দেবী তার সঙ্গে কোনো কথাই বলতে চায় না, কারণ বহু বছর আগে সে তাদের ছেড়ে চলে গিয়েছিল আর তার কারণে তাদের এত কষ্টের জীবন কাটাতে হয়েছিল। এরপর রাতে দেবী ঘুমাতে চলে যায়, কিন্তু হঠাৎ বাইরে থেকে পানির ফল চলার আওয়াজ আসে। তার মনে হয় হয়তো সেনা কলটা খোলা রেখে গেছে। সে বাইরে গিয়ে একটা কল বন্ধ করে। তখনই বাথরুম থেকে আরেকটা কল চালু হওয়ার আওয়াজ আসে। এইবার কলের আওয়াজের সঙ্গে সঙ্গে তার মায়ের গলার আওয়াজও আসে, যা বেশ ভয়ঙ্কর ছিল এবং আতঙ্কিত শোনাচ্ছিল। তার মা দেবীকে বলেন, দেবী আমাকে বাঁচাও। দেবী যখন বাথরুমের দরজা খোলে সে তার মায়ের মৃতদেহকে বাথটাবে দেখতে পায়। পরের মুহূর্তে সে যখন পেছনে ঘুরে তাকায় তখন তার মা এক ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে চলে আসে। সে চিৎকার করে দেবীর মুখ ধরে বলে, দেবী আমাকে বাঁচাও, আমি বিপদে আছি। আর এই ভয়ে দেবীর ঘুম ভেঙে যায় এবং আমরা বুঝতে পারি
পারি এটা সবই ছিল দেবীর দুঃস্বপ্ন। ততক্ষণে তার চিৎকার শুনে তার ভাই সেনা চলে আসে আর তাকে বোঝাতে থাকে আমরা এই বাড়িতে থাকতে পারবো না, কারণ এই বাড়ি আমাদের মায়ের স্মৃতিতে ভরা, আমাদের এখান থেকে চলে যেতেই হবে। দেবী তার মানসিক অবস্থার কথা ভেবে রাজি হয়ে যায়। পরদিন সকালে মিস্টার এগুন আবার তাদের নিতে আসেন। সেনা আর দেবী চুপচাপ তাদের জিনিস গুছিয়ে তার সঙ্গে রওনা হয়ে যায়। আর বাড়িতে পৌঁছে মিস্টার এগুন মানে তাদের বাবা তাদের পরিচয় করিয়ে দেন এসটির সঙ্গে, যিনি এই বাড়ির গৃহ পরিচারিকা এবং সমস্ত কাজ দেখভাল করেন। ভেতরে গিয়ে তারা দেখা করে তাদের দাদি মিস গায়ত্রীর সঙ্গে। আর এই সেই গায়ত্রী যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম আর যার সঙ্গে সেই সব ঘটনা ঘটেছিল। তবুও সে এখনো বেঁচে আছে, কিন্তু তার সাথে কি ঘটেছিল সেই রহস্য সামনেই উন্মোচিত হবে। এরপর খাবারের সময় গায়ত্রী তাদের বাড়ির একটা রীতি সম্পর্কে জানায়। তাদের বাড়ি এবং সমস্ত ব্যবসা প্রজন্মের পর প্রজন্ম ধরে মহিলারাই সামলাচ্ছে আর মহিলারাই পরিবারকে নেতৃত্ব দেয়। গায়ত্রী জানায় আমার পর দেবী এই সব কিছু তোমাকেই সামলাতে হবে। এরপর আমরা দেখি রাতে সেনা পুরো বাড়িটা এক্সপ্লোর করতে বের হয়। এক্সপ্লোর করতে করতে সে এক জায়গায় পৌঁছে যায় যেখানে অনেক অদ্ভুত ধরনের ছবি পিন করা ছিল, আর সেই ছবিগুলোর মধ্যে কিছু মহিলাদের মুখে ক্রস চিহ্ন আঁকা ছিল। এরপর হঠাৎ করেই ওই দেয়ালের পাশে থাকা দরজাটা জোরে জোরে ধাক্কা খেতে শুরু করে, এমন ভাবে যেন ভেতরে কেউ আছে। সেনা সেটা খুলে ফেলার আগে সেখানে এসটি তাকে এসে থামিয়ে দেয় এবং জানায় এটা তার দাদির সিক্রেট রুম আর এটা খোলা নিষেধ। এখন রাতের সময় দেবীকে দেখানো হয়। সে যখন গান শুনছিল তখন সেই গানেই সে কারো ফিসফিসানি শুনতে পায়। সে ভয় পেয়ে তার মিউজিক বক্স বন্ধ করে দেয়। তারপর সে দেখতে পায় জানালার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। যখন সে খেয়াল করে দেখে সেটা তার মা। সে ভয় পেয়ে যায়। মায়ের মুখ ছিল আহত আর অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল। সে ভাবে এটা তার কল্পনা আর কম্বলের ভিতর মুখ লুকিয়ে ফেলে। কিন্তু যখন সে মুখ বার করে দেখে তার মা তার বাঁকা ও ভাঙাচোরা শরীর নিয়ে তার দিকে এগিয়ে আসছে, সে খুব বেশি ভয় পেয়ে যায়। সে কম্বল দিয়ে চোখ ঢেকে রাখে, তবুও একটু ফাঁক করে দেখে। ধীরে ধীরে তার মা এসে তার বিছানার একেবারে কাছে চলে আসে আর শেষে আমরা শুধু দেবীর চিৎকার শুনি। পরদিন সকালে গায়ত্রী দেবী আর সেনাকে নিয়ে যায় তার ফার্ম হাউসে। সে দেবীকে জানায় ক্যাটল ফার্মিং হচ্ছে তাদের পারিবারিক ব্যবসা। এখানে প্রথমবার দেবী একটা গরুকে জবাই হতে দেখে। এটা দেখে তার অদ্ভুত হ্যালুসিনেশন হতে থাকে। তার মনে হতে থাকে ওই গরুর জায়গায় তার মা এসে শুয়ে পড়েছে আর তার মায়ের গলায় ছুরি চালিয়ে তাকে জবাই করে ফেলা হচ্ছে। এই হ্যালুসিনেশনে সে বমিও করে ফেলে। গায়ত্রী আর এসটি তাকে সামলায়। এরপর গায়ত্রী তাকে পরিচয় করিয়ে দেয় মিস্টার জাকার সঙ্গে, যিনি এখানে কাজ করেন এবং এখন দেবীকে সবকিছু শেখাবেন। জাকা রিপোর্ট পড়তে পড়তে জানায় গত 3-4 বছর ধরে কে জানে কেন তাদের ব্যবসা ক্ষতির মুখে পড়েছে। দেবী ব্যবসার ইতিহাস পড়া শুরু করে আর জানতে পারে তার দাদি গায়ত্রী 1935 সাল থেকে এই ব্যবসা পরিচালনা করে আসছেন। এটা কিভাবে সম্ভব? সে কি তাহলে 100-এরও বেশি বয়সী? তিনি তো তেমন বৃদ্ধা দেখাচ্ছেন না। এরপর আমাদের বাড়ির একটা দৃশ্য দেখানো হয় যেখানে গায়ত্রী আর এসটি কথা বলছিলেন। এসটি গায়ত্রীকে জানায় এই দুইজন আসার পর ক্যাটল ফার্ম অনেক ভালো হয়েছে, গরুগুলোর স্বাস্থ্য উন্নত হয়েছে, কিন্তু এখন আপনার শরীর খারাপ হতে শুরু করেছে। আমাদের আর দেরি করা উচিত না, উত্তরাধিকার প্রক্রিয়ার কাজ শুরু করা উচিত। ঠিক তখনই বাইরে দিয়ে যাওয়ার সময় সেনার কানে তাদের কথা আসে, তাই সে শুনতে থাকে। কিন্তু ভুলবশত তার হাত থেকে কিছু পড়ে যায়, ফলে এসটির বুঝতে বাকি থাকে না যে বাইরে কেউ আছে। এর আগে যে এসটি তাকে দেখে ফেলে সে দেয়ালের পাশে লুকিয়ে পড়ে। সেনা দ্রুত গিয়ে তার বোন দেবীর কাছে আসে আর তাকে জানায় দাদি অসুস্থ আর তিনি উত্তরাধিকার নিয়েও কথা বলছিলেন। আমার মনে হচ্ছে এখানে কিছু অদ্ভুত হচ্ছে। কিন্তু দেবী তাকে বলে তুমি শান্ত হও, তার বয়স তো 100 বছরেরও বেশি। 1935 সাল থেকে উনি ক্যাটল ফার্ম চালাচ্ছেন। বৃদ্ধ মানুষ তো অসুস্থ হবেই আর এমন কথা বলবেই। যাই হোক, সেনা এখান থেকে চলে যায়, কিন্তু বাইরে গিয়ে দেখে তার বাবার সঙ্গে গোপনে তাদের ফ্যাক্টরি ম্যানেজার দেখা করতে এসেছে। এদিকে দেবীও চা বানাতে রান্না করে চলে যায়। আর সে যখন চা বানাচ্ছিল তখন সে জানালার দিক থেকে একটা অদ্ভুত ফিসফিসানির শব্দ শুনতে পায়। সে পেছনে ফিরে জানালায় তাকায় আর দেখে তার মা সেখানে দাঁড়িয়ে আছে। তাকে দেখে দেবী ভয় পেয়ে যায়। আর যখন সে পেছনে ঘুরে তাকায় দেখে এসটি দাঁড়িয়ে আছে। তাকে এক মুহূর্তে চিনতে না পারায় সে চিৎকার করে ফেলে। যাই হোক, এসটি তাকে শান্ত করে আর জিজ্ঞেস করে কি হয়েছে। সে এসটিকে কিছু না বলে উল্টো জিজ্ঞেস করে গায়ত্রী দাদি কি সত্যি 1935 সাল থেকে ফ্যাক্টরি চালাচ্ছেন? এসটি অবাক হয়ে জিজ্ঞেস করে এটা তোমাকে কে বলেছে? তখন সে জানায় জাগা আমাকে এটা বলেছে। এসটি তখন বলে কারো কথায় বিশ্বাস করো না, তোমার দাদি তোমার বাবা আর তাদের ব্যবসা নিয়ে অনেকেই ঈর্ষান্বিত। তারা এরকম আজে বাজে গুজব ছড়াতে থাকে। এরপর এসটি তাকে পরামর্শ দেয় যদি কখনো সন্দেহ হয় তবে সরাসরি গিয়ে তোমার দাদিকে জিজ্ঞেস করো। এখন এসটি দৌড়ে গায়ত্রীর কাছে আসে এবং বলে আমাদের হাতে সময় নেই। জাকা আর এগুন তাদের প্ল্যান চালু করে দিয়েছে। আমাদের হাতে সময় কম। আমরা তো ইতিমধ্যে 20 বছর অপেক্ষা করে ফেলেছি। যা করার এখনই করতে হবে। তখন গায়ত্রী বলে না, আমাকে এই সবের
জন্য আরো 2 দিন দরকার। এদিকে অফিসে জাকা জানতে পারে যে আজ অফিস বন্ধ ছিল, কারণ গায়ত্রী তার সন্তানদের ফিরে আসার খুশিতে তাদের বাড়িতে একটা ইভেন্ট রেখেছেন। এটা শুনে জাকা সতর্ক হয়ে যায় এবং তৎক্ষণাৎ মিস্টার এগুনকে কল করে সবকিছু জানায় যে গায়ত্রী আর এসটি তাদের প্ল্যান সাজাতে ব্যস্ত। এরপর আমরা দেখি ফ্যাক্টরি থেকে সেনাকে নিতে তার বাবা এসে গেছেন। তিনি সেনাকে গাড়ির চাবি দিয়ে বলেন, তোমাকে এটা চালাতে হবে। আমি ট্রাঙ্কে তোমার জন্য কিছু রেখে দিয়েছি, আজ নয় কাল সেটা বের করে নিও, কিন্তু তার আগে আমি তোমার কাছ থেকে একটা ওয়াদা চাই। আর এই বলে সে তার ছেলেকে গোপনে নিয়ে কিছু একটা বলে। এরপর দেখানো হয় দেবী দাঁত ব্রাশ করছিল, তখন সে দেখে পিছনে ওয়াশরুমে একটা কালো কিছু দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে যায়, পেছনে তাকিয়ে দেখে সেখানে এসটি দাঁড়িয়ে আছে, যে তাকে বলে তোমার দাদি তোমায় ডাকছেন। অন্যদিকে আমরা দেখি এসটি আর মিস্টার এগুন দুজনেই বসে চেস খেলছে। তার মানে মুভি শুরুতে এগুন যার সাথে চেস খেলছিল সে আর কেউ নয়, সে হলো এই এসটি। আর এদিকে গায়ত্রী দেবীর সঙ্গে অনেক কথা বলছিলেন, যেমন তার অভ্যাস, তার গান শোনার প্রবণতা নিয়ে। তিনি দেবীকে নিজের মিউজিক কালেকশনও দেখান এবং একটি গান চালিয়ে তার সঙ্গে নাচতেও শুরু করেন। দেবী খুব খুশি ছিল সবার সঙ্গে, কিন্তু হঠাৎ করে গায়ত্রী অজ্ঞান হয়ে পড়ে যান। আর বাইরে দেখানো হয় মিস্টার এগুন চেস খেলায় এসটির সাথে হেরে যায়। এরপর এসটি যখন ঘরে আসে তখন সে গায়ত্রীকে অজ্ঞান অবস্থায় পায়। দেবী ও এসটি মিলে তাকে বিছানায় শুইয়ে দেয়। দেবী জিজ্ঞেস করে তার কি হয়েছে। এসটি জানায় তিনি অসুস্থ আর অতিরিক্ত কাজের কারণে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান। এখানে এসটি এটাও বলে দেয় গায়ত্রী মারা গেলে তাকে পুরো পরিবার সামলাতে হবে আর ব্যবসাটাও চালাতে হবে। এর পরের দৃশ্যে আমরা দেখি জাকা আবার মিস্টার এগুনের সঙ্গে দেখা করছে, আর তার হাতে এবার একটি বাক্স আছে। জাকা তাকে জিজ্ঞেস করে এত তাড়াতাড়ি সবকিছু করা কেন দরকার। তখন মিস্টার এগুন বলেন, তুমি দেখছো না সবকিছু কত দ্রুত বদলে যাচ্ছে। ক্যাটল ফার্মের অবস্থা ওদের আসার পর থেকে অনেক ভালো হয়ে গেছে। আসলে আমার 2 সন্তান এখানে আসার পরেই আমার মায়ের ভেতরে ডেমন জেগে উঠেছে। মানে এখানে পুরো মুভি টুইস্ট রিভিল হতে শুরু করেছে। আসলে গায়ত্রীর শরীরে একটা ডেমন আছে। বারবার দেবী যেটা দেখছিল সেটা ছিল এই বাড়ির ভেতরে থাকা ডেমনই। এই সত্তা কেবল এই পরিবারের মেয়েদের শরীরেই বসবাস করে, যেমন আগে গায়ত্রীর শরীরে ছিল এবং গায়ত্রীর পর এখন সেটা যাবে দেবীর শরীরে। কারণ বারবার গায়ত্রী ও এসটি দেবীকে বলছিল উত্তরাধিকার তোমাকেই সামলাতে হবে। সবাই বুঝে গিয়েছিল গায়ত্রীর ভেতরে যে ডেমন আছে সেটা এখন দেবীর শরীরে প্রবেশ করতে চায়। যতদিন থেকে দেবী এখানে এসেছে গায়ত্রী অসুস্থ হয়ে পড়ছেন, কারণ ডেমন তাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। তাকে এখন চায় নতুন একটা শরীর। এসটিও এই রিচুয়ালস বা আচার অনুষ্ঠানে গায়ত্রীর সঙ্গে জড়িত ছিল, কিন্তু এগুন ও জাকা ছিল না। এগুন ও জাকা আসলে এই সব কিছু থামাতে চাইছিল। এগুন নিজের সন্তানদের প্রাণে বাঁচাতে চাইছিল। আমরা দেখি যে এগুন নিজের কাছে রাখা সেই সিক্রেট বাক্সটা নিয়ে বাড়ি ফিরে এসেছেন। সেই সিক্রেট বাক্সের ভেতরে ছিল একটা অদ্ভুত ছুরি, সেটা দেখতে অনেক পুরনো লাগছিল, আর সাথে ছিল তার আর তার মায়ের কিছু ছবি। এখানে সে কেঁদে ফেলে আর আমরা বুঝতে পারি তার উদ্দেশ্য হলো নিজের মাকে পজেসড অবস্থায় মেরে ফেলা, যাতে সেই ডেমেনটাও তার সঙ্গে শেষ হয়ে যায় আর দেবী ও সেনার কোনো ক্ষতি না হয়। কিন্তু তার প্ল্যান সফল হওয়ার আগে এসটি তাকে তার গলায় ছুরি বসিয়ে তাকে খুন করে ফেলে। তারপর তার লাশকে টেনে হিস্ট্রে কোথাও দূরে নিয়ে যায়। সকাল হয়ে যায়। আমরা দেখি জাকা যাকে মিস্টার এগুন দেখা করতে বলেছিল, কিন্তু এসে সে কি দেখে মিস্টার এগুনের মৃতদেহ ঝুলছে। দেখে মনে হচ্ছিল যেন তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু তার গলায় ছুরির চিহ্ন ছিল। এই সময় বাকি স্টাফরা এসে পড়ে আর তারা দেখে জাকা দাঁড়িয়ে আছে মিস্টার এগুনের মৃতদেহের পাশে। তারা ধরে নেয় জাকাই খুন করেছে। সবাই মিলে জাকার পেছনে ছুটতে থাকে। জাকা নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। এই সময় সেনা ও দেবীও এসে পৌঁছায়। তারা ভিতরে গিয়ে নিজেদের বাবার মৃতদেহ দেখে ভেঙে পড়ে। এখনো তারা তাদের মায়ের মৃত্যু থেকে বের হতে পারেনি, আর এখন বাবাও মারা গেলেন। সেনা পুরোপুরি ভেঙে পড়ে। সে দেবীকে বলে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু দেবী বলে না, আমরা এখান থেকে কোথাও যাব না। সেনা তাকে অনেক বোঝাতে চেষ্টা করে যে এখানে যা কিছু হচ্ছে তা ঠিক হচ্ছে না, কিন্তু দেবী তার কথা শুনতে চায় না। এই সময় এসটি এসে সেনাকে জানায় এই সব কিছু জাকা করেছে। সেনা তার কথা শুনছিল। ঠিক তখনই একটা অজানা নাম্বার থেকে সেনার কাছে মেসেজ আসে, আমার সঙ্গে একা স্লটার হাউসে দেখা করো। এখন আমরা দেবীকে তার রুমে দেখি। সে তার মা বাবার ছবি নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঠিক তখনই সে নিজের পেছন থেকে তার মায়ের কণ্ঠস্বর শুনতে পায়। সে সোফার দিকে তাকায়। তার মা একদম ভালো অবস্থায় বসে আছেন। আর এখানেই দেবী ভেঙে পড়ে। সে নিজের মায়ের কাছে গিয়ে তার হাত ধরে কাঁদতে শুরু করে। তার কোলে মাথা রেখে অভিযোগ করতে থাকে, আপনি কেন আমাদের ছেলে চলে গেলেন। আর তখনই আমাদের দেখানো হয় যে আসলে দেবী মায়ের কোলে মাথা রাখেনি, বরং সে মাথা রেখেছিল এক ডেমনের কোলে। হ্যাঁ, ঠিকই ধরেছ, এটাই সেই ডেমন যে শুরু থেকেই দেবীর দেহ দখল করতে চাচ্ছিল। এদিকে সেনাকে ডাকা হয়েছিল, আর তাকে ডেকেছিল অন্য কেউ নয়, জাকাই। জাকা সেনাকে পুরো সত্য জানাতে চাইছিল। এই বাড়ির ভেতরে চলতে থাকা অন্ধকার রহস্যগুলো খুলে বলতে চাইছিল, কিন্তু সেনা কিছু শুনতেই চাইছিল না। তার ধারণা ছিল মিস্টার এগুনকে হত্যা করেছে জাকাই। এর আগেই যে জাকা সত্যি বলতে পারতো, সেনা তাকে ছুরি মেরে হত্যা করে ফেলে। মৃত্যুর মুখে জাকা শুধু এটুকুই বলে, গিয়ে তোমার ট্রাঙ্কটা খুলে দেখো। সেই একই কথা সেনার বাবাও বলেছিল, আর এবার
সেনা বুঝে ফেলে সে একটা বড় ভুল করে ফেলেছে। সে দৌড়ে বাড়ি ফিরে আসে, ট্রাঙ্ক খোলে আর তার মধ্যে সে খুঁজে পায় একটা বই যার নাম দ্য প্রফেট ইনহেরিটেন্স। এই বইতে ছিল তাদের পরিবার সম্পর্কে ভয়ঙ্কর সব তথ্য, এমন এক রিচুয়াল যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। দৃশ্য কাট করে আমরা দেখি দেবী আতঙ্কিত হয়ে দৌড়ে গায়ত্রীর কাছে যায়। সে বলে, আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি, আমি আমার মাকে দেখতে পাচ্ছি, কখনো খুব ভয়ঙ্কর চেহারায়, কখনো খুব কোমল ভাবে। গায়ত্রী বলে, তুমি কি সত্যি তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাও? আমার এক রিচুয়াল জানা আছে যার মাধ্যমে তুমি তোমার মাকে দেখতে পারবে, কিন্তু এটা একটু কষ্টদায়ক। দেবী বলে, আমার কিচ্ছু যায় আসে না, আমি শুধু আমার মাকে দেখতে চাই। তখন গায়ত্রী একটা ছুরি বের করে নিজের হাত নিজেই কাটে, তারপর বলে, তুমিও করো। দেবীও নিজের হাত সেইভাবে কাটে। এরপর গায়ত্রী তার হাতে হাত মিলিয়ে দেয়। বাইরে দাঁড়িয়ে সেনা সেই বই থেকে পড়ছিল যেখানে লেখা ছিল এই রিচুয়ালের মাধ্যমে সেই ডেমনিক সত্তা এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে। আর এই রিচুয়াল তখন শুরু হয় যখন পরিবারের এক নতুন প্রজন্মের মেয়ে জন্ম নেয়, আর এবার সেই মেয়ে হচ্ছে দেবী। আর এখানে এটাও পরিষ্কার হয়ে যায় গল্পের শুরুতে যে গায়ত্রীকে পালিয়ে যেতে দেখানো হয়েছিল ভীত অবস্থায়, সে আর কেউ নয়, সে দেবীর দাদি। সেও এই রিচুয়াল থেকে পালাতে চেয়েছিল কিন্তু পারেনি। কিন্তু দেখা যাক দেবী এই ডেমন থেকে বাঁচতে পারে কিনা। অন্যদিকে সেনা বুঝে যায় তার বোন মারাত্মক ঝুঁকিতে। সে বইতে এটাও পড়ে রিচুয়াল শেষ হলে ওই মেয়ের ভাইকে বলে দেওয়া হয়। সেনা এখন নিজের প্রাণে তোয়াক্কা না করে শুধু দেবীকে বাঁচাতে চায়, কিন্তু ততক্ষণে বড়ই দেরি হয়ে গেছে। রিচুয়াল শুরু হয়ে গিয়েছে। সে দেবীকে পাগলের মতন খুঁজতে থাকে। রুমে গিয়ে দেখে রক্ত ভেজা মেঝের মাঝে দেবী অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তাকে কোলে তুলে নেয়, গাড়ি করে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ পেছন থেকে এসটি এসে তার মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিল্ডে তারা দেখতে পায় তারা সবাই সাদা পোশাকি, এমনকি এসটিও। এবং এখানে এক ভয়ঙ্কর সত্যি সামনে আসে, এসটি আসলে মানুষের নয়, সে ডেমনের উপাসক। সে সেই ডেমনেরই সেবায় নিয়োজিত যার জন্য এই রিচুয়ালের আয়োজন আর সেনার রক্ত উৎসর্গ করায় তার মূল উদ্দেশ্য। দেবী তখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি, কিছু বুঝতেই পারছিল না। সে দেখে এসটির হাতে একটা ছুরি, সেই ছুরি দিয়ে সে সেনার গলা কেটে রক্ত গ্লাসে ভরে নিয়ে আসে। তারপর সে দেবীর মুখ চেপে ধরে সেই রক্ত তার মুখে ঢেলে দেয়। এই ভয়ঙ্কর দৃশ্যের মাঝে দেবী দেখে চারপাশে অনেক মহিলা, সবাই একে অপরের আত্মীয়। তারা সবাই মিলে এই রিচুয়ালে অংশ নিচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম ডেমনের দাসত্বে যারা আবদ্ধ ছিল। এসটি তখন কিছু মন্ত্র পড়া শুরু করে, আর তখন গায়ত্রীর মুখ পরিবর্তন হয়ে যায় দেবীর মায়ের চেহারায়, আর দেবী তার মাকে দেখে, যার ফলে এই ভয়ের আবহে দেবীর মানসিক ভাঙন ঘটে। আর তখনই এক কালো ধোঁয়া তার মুখ দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ডেমন এখন সম্পূর্ণভাবে দেবীর শরীরে দখল নিয়ে নিয়েছে, আর দেবী এখন ডেমনের পূর্ণ রূপ ধারণ করেছে। আর ঠিক এই ভয়ানক পরিণতির মধ্যেই সিনেমাটি শেষ হয়ে যায়। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে, আর এমন ভয়ানক গল্প পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন থ্রিল ডিকোডের সাথে।